আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তো তোমাদের জন্য হচ্ছে আমরা মাস্টার লাইভ ক্লাসের একটা সিরিজের আয়োজন করছি। তো যেই সিরিজের প্রথম এবং দ্বিতীয় ক্লাস অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে কিছুদিন আগে। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা মাস্টার লাইভ ক্লাস 03 করবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসে মেইনলি আমার টার্গেট থাকবে তোমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি যে বিভাগটা আছে ওই বিভাগ থেকে তোমরা যাতে একটা সিকিউ অ্যান্সার করে আসতে পারো ইনশাল্লাহ। এই টার্গেটটা আজকের ক্লাসে আমার থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই দ্রুত হচ্ছে জয়েন হও, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমি একটু লাইভটা শেয়ার করে দিই। সবাই দ্রুত জয়েন হও, দ্রুত, ঠিক আছে? দ্রুত জয়েন হও। ওকে, ফাইন। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা সন্ধ্যা 7:30টায় হচ্ছে শুরু করার কথা ছিল, বাট আমাদের কোর্সে আজকে হচ্ছে অনেক ভর্তি চলতেছে আর কি, অনেকে ভর্তি হচ্ছে, প্লাস আমি আরো একটু কারণে একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আর কি এখন নেওয়া, ঠিক আছে? সো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই সমস্ত আপডেট কিন্তু আমরা জানাই দিই যে কখন ক্লাস হবে, কখন হবে না, কখন কি সাজেশন দেই, সবকিছু এভরিথিং কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিই। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই, তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাসগুলো করে তোমরা আরো মজা পাবা, আমাদের সাথে থেকে তোমরা আরো মজা পাবা ইনশাল্লাহ। ওকে, ফাইন। তো দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই দ্রুত জয়েন হয়ে যাও, দ্রুত। ওকে, ফাইন, ঠিক আছে। এই তো। আচ্ছা, আমরা 1 মিনিট একটু সময় নিব, কারণ সবাই জয়েন না হলে তো ক্লাস শুরু করতে পারবো না, তাই না? ওকে, তাইবা ইসলাম হাই না আসসালামু আলাইকুম বলবা, ঠিক আছে? তাইবা, ওয়ালাইকুম আসসালাম। এমএস মুমিনুল, যত্নে রেখো তারে। তাড়াতাড়ি শুরু করতে পারবো না ভাইয়া, সবাই আসুক তারপর শুরু করবো ইনশাল্লাহ। 1 মিনিট ওয়েট করতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি শুরু করবো, 1 মিনিট ওয়েট করতে হবে। ওকে, আব্দুল মান্নান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, সবাই দ্রুত জয়েন হও, দ্রুত দ্রুত। আজকের ক্লাসটা যদি তুমি করো ইনশাল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো, আজকের ক্লাসটা তোমরা যদি করো তাহলে বুঝতে পারবা যে পরিমিতি এই চ্যাপ্টারটা যে তোমরা ভয় পাও, কেন ভয় পাও? কারণ এই চ্যাপ্টারটা অনেক বিশাল বড় একটা চ্যাপ্টার। বাট আজকের ক্লাসে আমি তোমাকে এই চ্যাপ্টারটা এমন ভাবে করাবো ইনশাল্লাহ যে এই চ্যাপ্টারটা তোমার কাছে সহজ লাগবে, এবং এই চ্যাপ্টার থেকে তুমি একটা সিকিউ হচ্ছে অ্যান্সার করে আসতে পারবা ইনশাল্লাহ। নট অনলি সিকিউ, তুমি হচ্ছে এমসিকিউ এবং এসকিউ অ্যান্সার করে আসতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, একদিন বলছে ভাই হেয়ার কাটটা সুন্দর হয়েছে। আমাদের হচ্ছে তোমার আগামী রবিবার হচ্ছে আমাদের ভার্সিটিতে, আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে ভাইবা আছে। সো এই ভাইবাটা দিলে তার হচ্ছে আমি থার্ড ইয়ারে উঠবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন বর্তমানে হচ্ছে সেকেন্ড ইয়ারে আছি। সো ভাইবাটা দেওয়ার পরেই ইনশাল্লাহ থার্ড ইয়ারে উঠবো, ঠিক আছে? আর তোমরা সবাই জানো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। ক্যামেরার পিছনে থাকে তোমাদের ইসমাইল ভাইও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঠিক আছে? আমার রেজাল্ট অতটা ভালো না, কিন্তু তোমাদের ইসমাইল ভাইয়ের রেজাল্ট অনেক ভালো, ঠিক আছে? ওকে, ফাইন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই জয়েন হও দ্রুত। ওকে, আরমান শিকদার, ফানহানা জান্নাত, সব গ্রুপে শেয়ার দিছো? এখনো তো সবাই জয়েন হয়নি। ওকে, ফাইন, সবাই দ্রুত জয়েন হও, দ্রুত। দেখো, একটা জিনিস হচ্ছে তোমার, আমি যেদিন হচ্ছে তোমার প্রচারণা করি, আহ, আজকে হচ্ছে ক্লাস কন্টেন্ট সাজাইতে যাই, প্লাস হচ্ছে আরো আদার্স কিছু কাজের জন্য আজকে অতটা প্রচারণাই করা হয় নাই যে আজকে হচ্ছে ক্লাস নিব। ইভেন পেজেও ভিডিও দেওয়া হয় নাই যে আজকে ক্লাস নিব। সো হঠাৎ করে নেওয়া আর কি। আচ্ছা, ঠিক আছে, সবাই হচ্ছে জয়েন হইছো। এখন তোমাদের একটা কাজ হচ্ছে, দেখো, তোমরা এই কাজটা করলেই হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। জাস্ট একটা কাজ করবা, তোমাদের নিজেদের প্রোফাইলে লাইভটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের নিজেদের প্রোফাইলে এই লাইভটা একটু শেয়ার করে দিবা, শেয়ার করে কমেন্ট বক্সে একটু ডান লিখবা। জাস্ট এই শেয়ারটা করার পরেই হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা জাস্ট শেয়ার করে কমেন্ট বক্সে ডান লেখাও, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম স্বপ্না, তারপর কি আছে আরোহী, সবাই কমেন্ট বক্সে একটু ডান লেখো। তোমরা শেয়ার করে কমেন্ট বক্সে একটু ডান লেখো, আমি তোমাদের নামগুলো একটু পড়তে চাই, তারপরে কি আমি ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, টাঙ্গাইল থেকে আসো সবাই দ্রুত। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই যে আরমান শিকদার, গুড। ভাইয়া, সময়টা ঠিক রাখলে ভালো হয়। হ্যাঁ, সময়টা ঠিক রাখলে ভালো হয়, আসলে ঠিকই বলছো। টাইম মেনটেন করা উচিত, বাট আজকে করতে পারলাম না, সরি ফর দ্যাট। পরবর্তী থেকে ইনশাল্লাহ করবো, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ, আমরা শুরু করে দিই। ওকে, ফাইন, ঠিক আছে। আমাদের পেইড গ্রুপে দিছো?
ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করে দিই। তো দেখো, আমরা হচ্ছে সবাই কি শেয়ার করছো? শেয়ার করে ডান কমেন্টটা করো। আমি তোমাদের এখনো ডান কমেন্টটা পড়তে পারিনি। রুহিনা ওয়ালাইকুম আসসালাম, সাদিয়া ওয়ালাইকুম আসসালাম। সবাই শেয়ার করে কমেন্ট বক্সে একটু জাস্ট ডান লেখো, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, দেখো আমরা আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে কি আমাদের পরিমিতি। সো পরিমিতি থেকে দেখো আমরা মেইনলি আজকে হচ্ছে সিকিউ সলভ করবো ইনশাল্লাহ। সো এমন ভাবেই সিকিউ সলভ করবো যাতে তোমরা কি বুঝতে পারো ইনশাল্লাহ। ওই বেসিকটা দিয়েই কি তোমাদের সিকিউ করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখো এগুলো হচ্ছে সিকিউ। এখান থেকে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, খ নাম্বার আর গ নাম্বার। তারপর এখান থেকে যে খ নাম্বারটা এটা 100% আসবে ইনশাল্লাহ। তারপর গ নাম্বারটাও আসার চান্স আছে খুব বেশি। তারপর এখান থেকে মানে তুমি বলতে দেখো, তুমি জাস্ট সিকিউ গুলা দেখো, তুমি জাস্ট সিকিউ গুলা একটু দেখো। আমি এমন ভাবে এই সিকিউ গুলা রেডি করছি বা এমন ভাবে এই সিকিউ গুলা সিলেক্ট করছি যাতে তোমার এই অধ্যায়ের যত ধরনের প্রশ্ন আসে সবগুলা যাতে কভার হয়ে যায় ইনশাল্লাহ, এবং তুমি যাতে একটা সিকিউ হচ্ছে অ্যান্সার করে আসতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, সো ওইভাবেই কি আমি এই সিকিউ গুলা অ্যানালাইসিস করে কিন্তু এগুলো হচ্ছে এখানে রাখছি। সো এগুলো কিন্তু আজকে ক্লাসে আমরা সলভ করবো ইনশাল্লাহ। এমন ভাবেই সলভ করবো যাতে তোমরা বুঝতে পারো। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করি। দেখো আমরা প্রথমে যে জিনিসটা করব, দেখো এক নাম্বার সিকিউ আমরা যেটা রাখছি, এক নাম্বার সিকিউ আমরা যেটা রাখছি, দেখো তোমাদের পরীক্ষার একদম মাঝখানে ক্লাস করছে এটা, মানে পরীক্ষার মাঝখানে ক্লাস নিতেছি। সো আমি একদম ডিপ বেসিকে যাব না, একদম যে মানে ডিপলি বেসিক ওই বেসিকে যাব না, বাট এতটুকু বেসিক তোমাকে বলবো ইনশাল্লাহ যাতে তুমি এগুলা সলভ করতে পারো বা তুমি যাতে অ্যান্সার করে আসতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, ওইভাবেই আজকে ক্লাসটা নিব আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা কিভাবে শুরু করব, কিভাবে শুরু করি আমরা ক্লাসটা। রব্বি জিদনি ইলমা, রব্বি শুরাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, এখানে আমরা যদি বলি, দেখো ক নাম্বার প্রশ্ন তো হচ্ছে উদ্দীপকের সাথে রিলেটেড না, কিন্তু হচ্ছে খ নাম্বারটা আর গ নাম্বারটা কি আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড। তো আমরা ক নাম্বারটা দিয়ে শুরু করি, সমস্যা নাই, আমরা হচ্ছে সবই করবো ইনশাল্লাহ। তো ক নাম্বারে দেখো কি বলছে যে একটা ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো মনে রাখবে ভাইয়া যে ঘনকের ক্ষেত্রে, ঘনকের ক্ষেত্রে ঘনকের ক্ষেত্রে ঘনকের ক্ষেত্রে তুমি যদি বলো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার 6a²। ঠিক আছে, ঘনকের ক্ষেত্রে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি 6a², যেখানে এ কি, যেখানে এ হচ্ছে তোমার এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এক বাহুর দৈর্ঘ্য, বুঝছো? এ মানে কি, এ মানে হচ্ছে কি আমাদের একটা বাহুর দৈর্ঘ্য। তারপরে কি আছে এখানে যদি আমি বলতে চাই ঘনকের ক্ষেত্রে তোমার কর্ণের সূত্র কি বলতো? কর্ণের সূত্র, ঘনকের কর্ণের সূত্র হচ্ছে ভাইয়া তোমার √3a। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও মার্কেটটা চেঞ্জ করি। দেখো ঘনকের কর্ণের সূত্র হচ্ছে তোমার √3a, এটা হচ্ছে ঘনকের কর্ণের সূত্র। আরেকটা কি আছে ভাইয়া? ঘনকের আয়তন। সো ঘনকের আয়তন যদি বলি, আয়তনের সূত্র হচ্ছে তোমার a³। ঠিক আছে, a³। সো এগুলো হচ্ছে কি আমাদের ঘনকের বেসিক। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি ঘনকের বেসিক। এখন দেখো কি বলছে যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 300 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি কি, আমরা জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি 6a²। তাহলে 6a² লেখো, এই হচ্ছে 6a²। তাহলে এই যে 6a², দেখো এই যে 6a² এর মান কত দিয়ে দিয়েছে তোমার? দেখো এই যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 300 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এই যে 6a² এটার মান তোমাকে দিয়ে দিছে 300 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, সো এখান থেকে দেখো, এখান থেকে আমরা যদি ভাইয়া, এখান থেকে আমরা যদি এর মানটা বের করি, দেখো এর মানটা যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? 300 ভাগ হচ্ছে কি 6। সো 300 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে বলতো? 6 দিয়ে 30 কে কাটলে কত? 5 আর 0 50। ঠিক আছে, 50 হবে। তাহলে a² হচ্ছে আমাদের কত হইলো? 50। ঠিক আছে, a² 50। তাহলে a কত হবে? √50। ঠিক আছে, a হচ্ছে তোমার √50। স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়? আমাদের রুট হয়। এখন দেখো তোমাকে বলছে কি, তোমাকে বলছে হচ্ছে কি এর কর্ণের দৈর্ঘ্য বের করো।
মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করো। তাহলে কর্ণের সূত্র কি ভাইয়া? ঘনকের কর্ণের সূত্র হচ্ছে তোমার, ঘনকের কর্ণের সূত্র হচ্ছে কি √3a। তাহলে এই হচ্ছে তুমি কি √3a লেখো। তাহলে √3a যদি লেখো তাহলে √3 গুণ হচ্ছে, দেখো এর মানটা কত পাইলা, এই এর মান মানে এক বাহুর দৈর্ঘ্য তুমি √50 পাইছো, সো এই যে √50 লেখো। তাহলে কি হলো দেখো, রুট আছে, সো তুমি বড় করে একটা রুট দাও, তারপর 3 আর 50 হচ্ছে গুণ করো, 3 গুণ 50, এর মানে আমাদের কত ভাইয়া? এর মানে হচ্ছে আমাদের √3 × 5 = 15, 150, ঠিক আছে, 150। সো আমাদের এটাই কি অ্যান্সার। তাহলে ঘনকের কর্ণের যে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, সো এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে কত আমাদের? √150। সবাই একটু বলো যে ভাইয়া এটা বুঝতে পারছো কিনা, ভাইয়া এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বুঝতে পারলে কি লিখবা বলো তো? আমরা দেখো প্রথম কথা, আমি এখানে তোমাদের এটা কি ফ্রি ক্লাস নিচ্ছি, সো কমেন্ট বক্সে আমি যাকে দেখবো যে অযথা কথা বলতেছো, একদম ডিরেক্ট ব্যান, তুমি আর আমাদের কখনোই ক্লাস করতে পারবে না। আমার যদি একজন স্টুডেন্টও থাকে আমার কোনো সমস্যা নাই, বাট আমি দুষ্ট গোয়াল পছন্দ করি না, ঠিক আছে? সো এই জন্য কমেন্ট বক্সে কোনো ধরনের কোনো করবে না, অযথা কথা বলবো না। আমি জাস্ট যখন প্রশ্ন করবো ওগুলোর উত্তর দিবা। সো বলো যে এটা বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে সি লেখো। সি মানে কি? ক্লিয়ার। সি মানে কি ভাইয়া? সি মানে হচ্ছে ক্লিয়ার। যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে সি লেখো। একটু দেখা যাচ্ছে না ইসমাইল? আচ্ছা, শেখ রবিউল, তোমার হয়তো বা নেটের প্রবলেম থাকতে পারে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এটা কি আমরা বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি, ওকে। এখন দেখো আমরা যদি পরেরটায় যাই, আচ্ছা এখান থেকে তোমাদের আরো কি প্রশ্ন আসতে পারে? এখানে আমাদের কি কর্ণ বের করতে বলছিল, সো তোমার এখানে আসতে পারে যে ঘনকের আয়তন বের করো। তোমার এটা আসতে পারে যে ঘনকের আয়তন নির্ণয় করো, ঘনকের আয়তন নির্ণয় করো। তাহলে আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে কি a কিউব, সো যে a কিউব। তাহলে a কিউব যদি আমি করি, তাহলে a কিউব যদি করি তাহলে এর মান কত? দেখো এর মান হচ্ছে √50, তাহলে এর মান হচ্ছে √50। তাহলে এর উপরে যদি আমি কিউব করি তাহলে কত হবে? এটা তোমাদেরকে আমি শিখাইছিলাম যে কোনো একটা রুট যুক্ত সংখ্যা, ধরো √5, কোনো একটা রুট যুক্ত সংখ্যার উপর যদি কিউব করা হয়, কিউব যদি করা হয় তাহলে ওইটা কি হয়? ওই সংখ্যাটা আগে বসবে, তারপরে কি দেখো কোন একটা রুট যুক্ত সংখ্যার উপরে যদি কিউব থাকে তাহলে প্রথমত তোমার জাস্ট রুট সারা সংখ্যাটা বসবে, তারপর এর পাশেই কি রুট সহ সংখ্যাটা বসবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম, পরবর্তীতে আমি এক্সপ্লেন করবো নি, বাইরে আগেও করছি। তাহলে √50 এর উপরে কিউব, এর মানে কি হবে? 50 √50, ঠিক আছে? তাহলে আমাদের ঘনকের আয়তন যদি বের করতে বলে তাহলে কি আমাদের এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? সো দেখো আমি যখন একটা প্রশ্ন করাবো, সো এটার 14 গোষ্ঠী একদম উদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো দেখো এখানে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, দেখো এখানে আমি আরেকটা প্রশ্ন তোমাকে একটু করাই ঘনক থেকে, যেহেতু ঘনকে আমি হাত দিছি। দেখো ঘনকে যেহেতু হাত দিছি, আমি ঘনক থেকে আরেকটা প্রশ্ন একটু তোমাকে করাই। আচ্ছা এখানে দেখো দেখো এখানে কি বলছে, এটা যদি আমরা একটু দেখি, দেখো কি বলছে যে তোমার ঘনকের, দেখো 2 নম্বরে দেখো কি বলছে, কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত? 6√2। তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে এই যে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল মনে রাখবা যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যে কথা, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলও কি আমাদের কি একই কথা বলতো সবাই? দেখো একটা জিনিস হচ্ছে কি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে কি শুধুমাত্র তোমার হচ্ছে কি পৃষ্ঠতলের শুধুমাত্র ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। এখানে দেখো একটা ব্যাপার আছে, দাঁড়াও এখানে আমি আরেকটা প্রশ্ন আছে, দেখো আচ্ছা এইটাই দেখো এখানে দেখো একটা বিষয় হচ্ছে তোমার বলছে যে কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য হচ্ছে 6√2। এখন এই যে পৃষ্ঠতল বলতে তোমার বুঝতে হবে যে এখানে জাস্ট ঘনকের একটা তলের কথা বলছে। ধরো এটা হচ্ছে একটা ঘনক, ঠিক আছে? এটা হচ্ছে একটা ঘনক। সো যখন তোমাকে বলবে জাস্ট ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, মানে পৃষ্ঠতল, ঠিক আছে, পৃষ্ঠতল, তখন বুঝবা যে এটা শুধুমাত্র তোমার এই একটা পৃষ্ঠের কথা বলছে, এই ঘনকের এই একটা পৃষ্ঠের কথা বলছে। তাহলে ঘনকের এই যে একটা পৃষ্ঠ যদি আমি ধরি, তাহলে এই একটা পৃষ্ঠ আসলে কি বলতো? এই একটা পৃষ্ঠ আসলে একটা বর্গ।
আমার কথাটা কি তোমরা সবাই বুঝতে পারছো? যদি বলে যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠতলের মানে সম্পূর্ণ পৃষ্ঠতল যদি বলে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি 6a²। কিন্তু তোমাকে যদি বলে যে ঘনকের ধরো জাস্ট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে ওই পৃষ্ঠতলটাকে তোমার কি চিন্তা করতে হবে? ওই পৃষ্ঠতলটাকে তোমার একটা বর্গক্ষেত্র চিন্তা করতে হবে। বুঝতে পারছো? ঘনকের পৃষ্ঠতল মানে কি? একটা বর্গক্ষেত্র। তাহলে এখানে কি বলছে দেখো, কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কি 6√2। এখন দেখো এখানে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা √3a, সো এই √3a ইকুয়াল টু কত বসাবে? 6√2 বসাবে। বুঝছো? ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করবে যে ঘনকের এখানে কি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কি 6√2 বলছে। এখন সবাই তো জানে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √3a, সো এই √3a ইকুয়াল টু কি 6√2 বসাবে। কিন্তু এটা করা যাবে না, এটা হচ্ছে ভুল। তোমার মনে রাখতে হবে এখানে পৃষ্ঠতল বলতে বোঝাইছে যে ঘনকের জাস্ট একটা পৃষ্ঠের কথা বলছে। সো এই যে একটা পৃষ্ঠ, এটা আসলে কি একটা বর্গ। সো তাহলে আমাকে বলো যে বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? বলো তো সবাই, যে বর্গের যে কর্ণের দৈর্ঘ্য, দেখো বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে আমাদের √3a। বর্গের কর্ণের সূত্র কি? √2a। ঠিক আছে, √2a। তাহলে এই যে √2a হচ্ছে এখানে বসবে, √2a হচ্ছে এখানে বসবে। তাহলে √2a ইকুয়াল টু 6√2, অর্থাৎ a ইকুয়াল টু হচ্ছে তোমার 6√2 ডিভাইড বাই হচ্ছে কি আমাদের √2 কাটা, তাহলে থাকলো কি আমাদের 6। তাহলে দেখো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য কত পাইলাম আমরা? 6 পাইলাম। এখন ধরো কি বলছে তোমার, এখন তুমি যে কোনো কিছু এখান থেকে কি বের করতে পারবা। তাহলে মোরাল অফ দ্য স্টোরি, আয়ত হবে না কেন, বর্গ হবে কেন? আচ্ছা, আয়ত হবে না কেন? কারণ হচ্ছে আমরা যে ঘনক চিন্তা করি, ঘনকের দেখো ঘনকের কিন্তু এই যে চারটা বাহু দাও, ঘনকের ক্ষেত্রে কথা হচ্ছে তোমার ঘনকের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান। ঘনকের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হয়। ঘনক মানে কি বলতো? ঘনক মানে হচ্ছে একটা কিউব। ঘনক মানে কি? একটা কিউব। ওই যে কিউব দেখছো না? মানে তুমি একটা জিনিসই মনে রাখবা যে ঘনকের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান হয়। আর বর্গের ক্ষেত্রেও কি সবগুলা বাহুর দৈর্ঘ্য কি সমান। এই জন্য কি ঘনকের সাথে আমাদের বর্গটা হচ্ছে কি যায়, আয়ত যায় না। কারণ আয়তের কি দুইটা বাহু সমান, দুইটা বাহু অসমান, তাই না? এই জন্য তোমার হচ্ছে কি ঘনকের সাথে কি যাবে? বর্গ যাবে। ঠিক আছে, বুঝতে পারছো কে বলছিল এটা? ওকে ফাইন। এটা কে বলছিলা? ফারহানা জান্নাত। ফারহানা জান্নাত ক্লিয়ার? কারণ ঘনকের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রেরও কি সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান, এই জন্য কি ঘনকের সাথে বর্গটা হচ্ছে যাবে। ওকে ফাইন। তাহলে দেখো এখানে দেখো এবার কি বলছে, ঘনকটির সমকোণের ক্ষেত্রফল ও আয়তন বের করো। তাহলে সমকোণের ক্ষেত্রফলের সূত্র কি? সমকোণের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো ঘনকের সমকোণের ক্ষেত্রফলের সূত্র কি? সমকোণের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার 6a²। এই যে এখানে লিখছি, মনে রাখবা যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যে কথা, সমগ্র তল একই কথা, সমগ্র তল। ঠিক আছে, সমগ্র তল যে কথা, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি আমাদের একই কথা। তাহলে এই যে আমাকে বলছে যে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6a²। তাহলে এখানে এই যে 6a² লিখলা, তাহলে এর মান তুমি কত পাইলা? এর মান হচ্ছে তুমি 6 পাইছো। তাহলে 6 গুণ হচ্ছে কি 6²। তাহলে আমাদের এটা কত হবে? 36 গুণ 6, 36 গুণ 6 যদি করো 216। ঠিক আছে, 216 হবে। ঠিক আছে, 216 বর্গ কি ছিল? সেন্টিমিটার। বুঝছো? 216 বর্গ সেন্টিমিটার। আর যদি আমরা বলি আয়তনের কথা, আমরা যদি আয়তন বের করি, আয়তন বললে কি? আয়তন হচ্ছে আমাদের সূত্র তো লেখাই আছে আমাদের a কিউব। তাহলে a কিউব সূত্র, তাহলে এর মান কত? 6। তাহলে 6 এর উপরে কিউব মানে কত আমাদের? 216। 6 এর উপরে কিউব করলে কত হয় বলো তো? 6 এর উপরে কিউব করলে মেবি 216 হয়। হ্যাঁ 216। তাহলে এক্ষেত্রে তোমার হচ্ছে দেখো আয়তনও যা হয় ক্ষেত্রফলও কি আমাদের তাই হয়, কাকতালীয় ভাবে কি সেম হয়। বুঝতে পারছো? কিন্তু সব ক্ষেত্রে কিন্তু তোমার সেম হবে না। ঠিক আছে, সব ক্ষেত্রে তোমার হচ্ছে সেম হবে না, সব ক্ষেত্রে তোমার সেম হবে না। ঘনকের আয়তন, হ্যাঁ ঘনকের আয়তনের সূত্র কি? a কিউব।
আর হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি আমাদের 6 স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছো তাহলে? কাহিনী বুঝতে পারছো? ওকে ফাইন। ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ঘনবস্তুর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। কি বলছো? ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান আর ঘনবস্তুর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাই না ভাইয়া? না, ঘনবস্তুর দেখো তোমার হচ্ছে এখানে আমি তো এখন এগুলো যদি সবকিছু বলতে চাই তাহলে হচ্ছে আজকে অনেকগুলো প্রশ্ন সলভ করা হবে না। একটা জিনিস হচ্ছে যে ঘনক হচ্ছে ওয়ান কাইন্ড অফ ঘনবস্তু। ঠিক আছে, ঘনবস্তুর কথাটা হচ্ছে যে তোমার ঘনবস্তুর যে কথাটা, ঘনবস্তু মানে হচ্ছে যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা জিনিসই থাকবে। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা জিনিস যাদের থাকবে সেগুলোকে আমরা বলবো ঘনবস্তু। সো এই যে তিনটা জিনিস তো অনেক কিছুই আছে, যেমন দেখো এই যে ক্যালকুলেটরটা, এই ক্যালকুলেটরটা একটা ঘনবস্তু। কারণ কি? এটার দৈর্ঘ্য আছে, এটার প্রস্থ আছে এবং এটার কি উচ্চতাও আছে, এই জন্য এটি কি একটা ঘনবস্তু। আবার দেখো এই যে জিনিসটা, এটাও একটা ঘনবস্তু, কারণ এটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা জিনিসই আছে, সো এটাও কি একটা ঘনবস্তু। এখন এমন যদি হয় যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটা জিনিসই যদি সেম হয়, সেক্ষেত্রে ওইটাকে বলবো আমরা ঘনক। অর্থাৎ ঘনক হচ্ছে ওয়ান কাইন্ড অফ ঘনবস্তু, যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা জিনিসই কি সমান, সো ওইটাকে আমরা বলবো কি স্পেশাল ঘনবস্তু, অর্থাৎ কি আমাদের ঘনক। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই জায়গা থেকে আশা করি ক্লিয়ার। তাহলে এখান থেকে তোমাকে জাস্ট দুইটা পয়েন্ট নোট করবা, যে যদি বলে যে কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য, জাস্ট পৃষ্ঠতল যদি বলে, সমগ্র পৃষ্ঠ বলে নাই, জাস্ট পৃষ্ঠতল যদি বলে, তাহলে মনে রাখবা ওইটা হচ্ছে কি আমাদের বর্গের কথা বলছে। ওটা আমাদের কিসের কথা বলছে? ওটা বর্গের কথা বলছে, যে এটা আসলে একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য। ক্লিয়ার? জাস্ট এতটুকু মনে রাখবা। আচ্ছা ফাইন, তাহলে আমরা ঘনক ক্লিয়ার। ঠিক আছে, আমরা ঘনক হচ্ছে ক্লিয়ার, ঘনক হচ্ছে আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এখন দেখো আমরা যে কাজটা করব, এখন দেখো আমরা তাহলে ঘনক রিলেটেড প্রশ্ন আমাদের সলভ করা শেষ। এবার আমরা যেখানে ছিলাম এইখানে দেখো, এবার এই যে প্রশ্নটা, এটাও তোমার সুপার ইম্পর্টেন্ট। তাহলে একটা জিনিস ভাইয়া আমাকে একটা জিনিস ইনশিওর করো, যে এই যে একটা ক নাম্বার, এই একটা ক নাম্বার সলভ করাইতে যায়া আমি তোমাকে এমন ভাবে করাইছি যে এই ঘনক থেকে যা আসতে পারে, বিশ্বাস করো ভাইয়া, এই ঘনক থেকে তোমাকে যা আসতে পারে সবগুলাই কিন্তু আমার করানো শেষ। এর মানে আমি কি জাস্ট একটা ক নাম্বার সলভ করলাম? তোমরাই বলো, আমি কি জাস্ট একটা ক নাম্বার সলভ করছি? না, আমি তোমাকে এখানে এই ঘনক থেকে বিগত বছরে যতগুলা প্রশ্ন আসছে মোটামুটি সবগুলাই কি এখন তুমি সলভ করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন দেখো আমরা হচ্ছে খ নাম্বারটা করব। এবার খ নাম্বারটা যদি করতে চাই, দেখো খ নাম্বারটা যদি করতে চাই, খ নাম্বারে কি বলছে তোমার, যে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। তাহলে দেখো কি বলছে, একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত মিটার হচ্ছে কি বেড়ে যায়। সো বলছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। তাহলে একটা জিনিস দেখো, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা কি আমাদের সমবাহু ত্রিভুজ। সো মনে রাখবা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এদের তিনটা বাহুর দৈর্ঘ্যই কি সেম। এর মানে এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি তোমার তিনটা বাহুর দৈর্ঘ্যই কি আমাদের সমান হয়। এবং সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভাইয়া, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার √3/4 স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, আচ্ছা বাড়াবো আমরা পরে, আগে হচ্ছে আমরা ধরে নিই। ঠিক আছে, আমরা আগে শুরু করি অঙ্কটা। প্রথমেই লিখবা যে ধরি, প্রথমে কি লিখবা যে ধরি, ধরি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের, আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, সমবাহু ত্রিভুজের তোমার হচ্ছে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য এটাকে হচ্ছে আমি এ ধরলাম। ঠিক আছে, আমি কি ধরলাম ভাইয়া, সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যটাকে আমরা এ ধরলাম, এ চিন্তা করলাম। তাহলে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে আমাকে বলো তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, √3/4 স্কয়ার, √3/4 স্কয়ার। বুঝছো, এই হচ্ছে আমাদের প্রাথমিক কাহিনী।
এখন আমাকে কি বলছে দেখো, যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হচ্ছে বাড়াইলাম, 4 মিটার হচ্ছে কি বৃদ্ধি করা হয়েছে বা বাড়ানো হয়েছে। তাহলে দেখো আগে মানে এই বাড়ানোর আগে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য কত ছিল? এ ছিল। কিন্তু এখন আমি যদি 4 মিটার এটাকে বাড়াই, তাহলে এই যে দৈর্ঘ্যটা এটা কত হবে বলতো? এই এটা কি হবে তাহলে? a + 4 হবে। আমার কথাটা কি ভাই বুঝতে পারছো? যে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য আগে কত ছিল? এ ছিল, কিন্তু এখন যেহেতু 4 মিটার কি বাড়াইছে, তাহলে আমাদের এই দৈর্ঘ্যটাই কত হয়েছে? আমাদের a + 4 হয়েছে, a + 4 মিটার। ক্লিয়ার? তাহলে এটা কি লিখবা? যে এটা লিখবা যে পরিবর্তিত দৈর্ঘ্য, পরবর্তী অবস্থায়, পরবর্তী অবস্থায়, পরবর্তী অবস্থায় সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য। ঠিক আছে, পরবর্তী অবস্থায় সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য কত আমাদের? তাহলে a + 4 মিটার। এখন আমাকে বলো যে পরবর্তী অবস্থায় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো? পরবর্তী অবস্থায় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে তোমার √3/4 স্কয়ার। এটা হচ্ছে কি সূত্র? √3/4 স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের সূত্র। সো এই যে এ মানে কি বোঝায় ভাইয়া? এ মানে বোঝায় যে বাহুর দৈর্ঘ্য। এ মানে বোঝায় যে সমবাহু ত্রিভুজের কি বাহুর দৈর্ঘ্য। এ মানে কি বোঝায়? এ মানে বাহুর দৈর্ঘ্য বোঝায়। অর্থাৎ এখানে এ স্কয়ারের জায়গায় তুমি চাইলে এইভাবেও লিখতে পারো সূত্রটা, যে বাহু স্কয়ার। বুঝছো? সূত্রটাকে তুমি এইভাবেও চিন্তা করতে পারো যে √3/4 বাহু স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের মেইনলি সূত্র, তাই না? তাহলে আমাদের √3/4 বাহু স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের সূত্র। ক্লিয়ার? এখন দেখো তাহলে √3/4, এইবার দেখো পরবর্তী অবস্থায় সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা কত হয়েছে বলতো? a + 4 মিটার হয়েছে না? a + 4। তাহলে এখানে কি হবে ভাইয়া? এখানে তাহলে এই বাহুর জায়গায় a + 4 হবে। এইবার দেখো আগে বাহুটা কত ছিল? a ছিল, এই জন্য কি এখানে a হয়েছে। কিন্তু এইবার বাহুটা আমাদের কত বলতো? a + 4, এই জন্য কি আমাদের a + 4 হয়েছে। এবং তার উপরে কি হবে দেখো, স্কয়ার আছে না? এই যে স্কয়ার হইলো। ক্লিয়ার? তাহলে বলো আমাকে এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা কি করব, আমরা যে কাজটা করব যে তাহলে এটা হচ্ছে দেখো, এরপরে কি বললো যে বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়াই, মানে বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ানো হলে এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল 16√3 বর্গ মিটার হচ্ছে বেড়ে যায়। কত বেড়ে যায়? 16√3। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস মনে রাখবা যে এই যে যে ক্ষেত্রফলটা বাড়াচ্ছে 16√3, তাই না? দেখো 16√3, এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফলটা বাড়ছে, বৃদ্ধি পাইছে। এখন দেখো এই যে ক্ষেত্রফল 16√3 বৃদ্ধি পাইছে, এই জিনিসটা আমরা চাইলে একটু অন্যভাবেও বের করতে পারি। কিভাবে পারি বলতো? আমি যদি এই যে সেকেন্ড অবস্থা মানে পরবর্তী অবস্থার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা থেকে আমি যদি প্রাথমিক অবস্থার ক্ষেত্রফল যদি বাদ দেই, তাহলে আমি কি পাবো বলতো? যে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে। তাহলে তোমরা একটু লিখতে পারো যে এখানে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল ভাই কত বৃদ্ধি পাইছে আমাদের? আমাদের এই যে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পাইছে, আমি যদি ক্ষেত্রফল বৃদ্ধির ক্ষেত্রে লিখতে হবে যে তোমার এই পরবর্তী অবস্থার ক্ষেত্রফল, মানে এই যে ক্ষেত্রফলটা √3/4 a + 4 স্কয়ার, এই ক্ষেত্রফলটা থেকে তুমি যদি আগের ক্ষেত্রফলটা বাদ দাও, হ্যাঁ তুমি যদি আগের ক্ষেত্রফলটা যদি বাদ দাও, মাইনাস দেখো এই যে √3/4, এই যে √3/4 a স্কয়ার, এটা হচ্ছে কি আগের ক্ষেত্রফল। সো √3/4 স্কয়ার। তাহলে আমি কি করলাম? আমি হচ্ছে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি বের করলাম, যে এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য ছিল a, ফলে ক্ষেত্রফল কি ছিল? √3/4 a স্কয়ার। আর এখানে বাহুর দৈর্ঘ্য কি a + 4, এই জন্য ক্ষেত্রফল কি হয়েছে? √3/4 a + 4 স্কয়ার। তাহলে এখানে ক্ষেত্রফল কি অবশ্যই কি বৃদ্ধি পাইছে, যেহেতু বাহু বৃদ্ধি পাইছে। দেখো বাহুর দৈর্ঘ্য a থেকে a + 4 হয়েছে, বাহুর দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পাইছে, এর মানে অবশ্যই কি এক্ষেত্রে ক্ষেত্রফলও কি বৃদ্ধি পাইছে। সো এখন কথা হচ্ছে ক্ষেত্রফলটা কতটুকু বৃদ্ধি পাইছে, মানে কি পরিমাণ বৃদ্ধি পাইছে। সো এটা বের করার জন্য আমরা কি করলাম? ক্ষেত্রফল বৃদ্ধি পরের ক্ষেত্রফল থেকে কি আগের ক্ষেত্রফলটা হচ্ছে কি বাদ দিছি, তাহলে কি আমরা ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে পাইছি। এখন দেখো এই যে ক্ষেত্রফল বৃদ্ধি, এটা কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া আছে যে ক্ষেত্রফল 16√3 বর্গমিটার কি বেড়ে যায়। এই জিনিসটা আমাদের কি দিয়ে দেওয়া আছে, প্রশ্নেই দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি ভাইয়া, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, তাহলে আমরা কি লিখতে পারি?
আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, আচ্ছা আমি এটা ওই পাশে লিখি ভাই, আমরা লিখতে পারি ভাইয়া, আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই জিনিসটা দেখো √3/4, প্রশ্ন মতে √3/4 a প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস √3/4 স্কোয়ার, √3/4 স্কোয়ার, ঠিক আছে। এই যে এইটা দেখো, এই যে এইটা, ঠিক আছে, এইটা, তাহলে এইটা ইকুয়াল টু কি, এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, এইটা ইকুয়াল টু আমরা এই যে কত বৃদ্ধি পাইছে দেখো 16√3 বর্গমিটার বৃদ্ধি পাইছে না, সো এই 16√3 আমরা লিখতে পারি 16√3। বুঝতে পারছো কাহিনী, বুঝতে পারছো? তাহলে আমরা এই যে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, এটা আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া আছে কত 16√3, সো এই জন্য লিখলাম যে প্রশ্ন মতে এইটা। এখন দেখো খুবই সহজ কাজ, তুমি যে কাজটা করবা এখান থেকে √3/4 হচ্ছে কমন নিবা, √3/4 দেখো √3/4 এখানেও আছে এখানেও আছে, এই জন্য আমি এই জিনিসটা কমন নিলাম, এই জিনিসটা আমি কি করলাম ভাইয়া, এই জিনিসটা আমি কমন নিলাম, ঠিক আছে, আমি কমন নিলাম, কমন নিলাম। তাহলে √3/4 যদি কমন নেই তাহলে এখানে কি থাকলো, a প্লাস 4 হোল স্কয়ার থাকলো, তাই না, a প্লাস 4 হোল স্কয়ার থাকলো, আর এখানে তোমার জাস্ট a স্কয়ার থাকলো। তাহলে এই পাশে কত আমাদের 16√3। তাহলে এখানে দেখো ভাইয়া, এক্ষেত্রে একটা কাজ করবা, এই যে √3, আচ্ছা তুমি চাইলে এই জিনিসটা ওই পাশে নিয়ে দাও, তাহলে দেখো এখানে কি থাকবে, a প্লাস 4 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে a প্লাস 4 হোল স্কয়ার মাইনাস কি আমাদের a স্কয়ার, এই জিনিসটা লিখলাম। আর এখানে আগে থেকে কি আছে 16√3 আছে। এখন দেখো তো এই যে √3/4 এটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে, এই জিনিসটা উল্টা যাবে, অর্থাৎ 4টা উপরে যাবে এবং এই যে √3 এটা হচ্ছে কি নিচে আসবে, √3টা তোমার নিচে আসবে। তাহলে দেখো এই যে √3 আর √3 কি কাটা, দেখা যাচ্ছে কি এখানে, হ্যাঁ, আচ্ছা আরেকটা লাইন লিখতে পারবো। তাহলে এই যে √3 আর √3 কি কাটা, তাহলে তোমার কি থাকলো দেখো, এই 16 আর 4 কি গুণ হবে, তাহলে 3 × 16 = 48, 4 × 16 কত বলো তো 64, সেখানে আমাদের 64 হবে। বুঝতে পারছো, এখানে 64 হবে। আর এখানে কি করতে হবে, এখানে তোমার দেখো এই সূত্রটা হচ্ছে ভাঙাইতে হবে, এই যে a প্লাস 4 এটার যদি তুমি সূত্রটা ভাঙাও, এটা যদি সূত্রটা ভাঙাও তাহলে কি পাবো বলো তো, a স্কয়ার প্লাস 2ab, মানে 2 ইনটু, আচ্ছা এটা আমি এই পাশে লিখি দাঁড়াও, এখানে তাহলে এটা আপাতত লেখো যে a প্লাস 4 হোল স্কয়ার মাইনাস কি আমাদের a স্কয়ার, ঠিক আছে। এই পর্যন্ত কি বুঝতে পারছো বলো তো সবাই, এই পর্যন্ত কি বুঝতে পারছো? আচ্ছা এই পর্যন্ত কি বুঝতে পারছো ভাইয়া, ক্লিয়ার? আচ্ছা ওকে, দেখো তাহলে a প্লাস 4 হোল স্কয়ার মাইনাস কি আমাদের a স্কয়ার ইকুয়াল টু কত 64 বের হইছে। এখন এই জায়গা থেকে আমরা কি করব, এখানে কি আমি লিখতে পারবো, সেখানে লিখতে পারলে তো ভালোই হতো। দেখো আচ্ছা এখানে একটু লেখার চেষ্টা করি আমি, তাহলে দেখো এই যে a প্লাস, আচ্ছা আমি কি এই পাশে মুছে দিব, এই পাশটাই কি আমি মুছে দিব কিনা বলো তো সবাই? আচ্ছা কমেন্ট বক্স কি অফ করবো, বুঝছি, ঠিক আছে কমেন্ট বক্স অফ করতেছি। আর যারা হচ্ছে আজেবাজে কমেন্ট করতেছো, মানে পড়া বাদ দিয়ে আজেবাজে কমেন্ট করো, তোমাদেরকে একদম ব্লক করে দিব, বুঝছো, তোমাদের পড়াশোনা করার দরকার নাই, ঠিক আছে। তাহলে দেখো এই যে a প্লাস 4 হোল স্কয়ার এটাকে হচ্ছে আমরা ভাঙাবো, এটাকে হচ্ছে আমরা কি ভাঙাবো, আমি একটু এই পাশে করি, ঠিক আছে, আমি একটু এই পাশে এটা একটু মুছে দেই, ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছো আশা করি, মুছে দেই। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তোমার হচ্ছে a প্লাস 4 হোল স্কয়ার এটাকে যদি তুমি ভাঙাও তাহলে কি পাবা, a স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু a, a মানে কি a, b মানে কি এই যে 4টা হচ্ছে কি b, সো 2ab মানে কি আমাদের 2 ইনটু 4 প্লাস হচ্ছে কি আমাদের b স্কয়ার মানে কি 4 এর উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার মাইনাস কি দেখো, মাইনাস হচ্ছে আমাদের কি a স্কয়ার, এই হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু কত ছিল আমাদের 64, সো এই হচ্ছে আমাদের 64। তাহলে এক্ষেত্রে দেখো কি আসলো তোমার, দেখো এই যে a স্কয়ার আর a স্কয়ার কি কাটা, আর এখানে দেখো 4 দুগুণে কত 8, সো 8 প্লাস এখানে কত আমাদের 16, আর এই পাশে আমাদের 64। তাহলে দেখো এখানে আসতেছে আমাদের 8 64, 16 এই পাশে গেলে কি -16, তাহলে এখানে দেখো 8 ইকুয়াল টু হচ্ছে 64 থেকে 16 বাদ দিলে কত আমাদের 48, 48, তাহলে এর মানে কত আমাদের 48 কে 8 দ্বারা ভাগ করো, 48 ভাগ হচ্ছে 8 মানে কত আমাদের 6, তাহলে এর মান আমাদের কত বের হইলো ভাইয়া, এর মান হচ্ছে আমাদের 6 বের হইছে। তাহলে এ কি ছিল বলতো, এ হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল, অর্থাৎ সমবাহু ত্রিভুজের
বাহুর দৈর্ঘ্য আমাদের কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, তাই না? 6 সেন্টিমিটার, সরি 6 মিটার দেওয়া আছে। সেন্টিমিটার না মিটার কোনটা দেওয়া আছে? হ্যাঁ মিটার, 6 মিটার। তাহলে এখন দেখো আমাদের কি বলছিল, আমাদের বলছিল হচ্ছে ভাইয়া সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা যদি বের করতে চাই, তাহলে পরিসীমার সূত্র কি বলো? সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি? সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে তোমার 3a, বুঝছো? 3a। তাহলে 3a যদি করো তাহলে 3 গুণ a এর মান কত আমাদের? 6। তো 6 বসাও, তো 300 কত আমাদের? 18। 18 মিটার। বুঝতে পারছো? এটাই হচ্ছে কি আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমা। ক্লিয়ার কিনা বলো? আচ্ছা দাঁড়া, তোদের আমি কমেন্ট বক্সটা অফ করে দিতে আসি। মানে তোরা এমন ফাজিলের ফাজিল, তোদের আমি জাস্ট একটা কথা বলি, তোরা যে মানে আমি বলার পরেও যারা হচ্ছে তোরা এই যে আজে বাজে কমেন্ট করস, মানে শিক্ষকের মনে রাখবে যে শিক্ষকের দোয়াও আছে আবার কি বদদোয়াও আছে। শিক্ষকের দোয়াও আছে আবার কি আছে? বদদোয়াও আছে। জীবনে কোনোদিন পড়ালেখা হবে না। আমি একটা কথা বলে দিলাম। আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করেছিল। এখন হচ্ছে কি বলবো, মানে এইভাবে বলা যায় না, ফ্রেন্ড মানুষ তো, মানে ফ্রেন্ড ছিল তো এই জন্য এইভাবে বলা যায় না। কামলা দিয়ে খায়, গার্মেন্টস করে খায়। এখন শিক্ষকের সাথে জাস্ট বেয়াদবি করেছিল। তাহলে এই যে আমি যে বলতেছি তোদেরকে যে তোরা হচ্ছে ক্লাসে মনোযোগ দে, মানে কমেন্ট আজে বাজে কমেন্ট করিস না। এটা বলার পরেও তোরা যারা হচ্ছে কমেন্ট করতাছিস, মানে তোদের উদ্দেশ্য কি? আমার ক্লাসটাকে হ্যাম্পার করা। সো এটা যদি মানে একদম যদি মানে এরকম যদি হয়, এরকম চিন্তা ভাবনা যদি হয়, জীবনে তোদের কোনোদিন পড়ালেখা হবে না। মানে কি বলবো, তোদের মা বাবা ব্যর্থ। বুঝতে পারছিস? তোদের জন্য হচ্ছে আমার এই যে কমেন্ট বক্সটা অফ করা লাগলো। আচ্ছা, কমেন্ট বক্স অফ করছে। হ্যাঁ, অ্যাডমিন প্যানেলের কেউ থাকলে কমেন্ট বক্সটা অফ করে দাও। চিন্তা করা যায়, মানে ফ্রি ক্লাস নিচ্ছি, ফ্রিতে এত মানে পরিশ্রম করতেছে, এটা গায়ে লাগতেছে না। মানে কি হবে তোদের দ্বারা? আমার মাথায় আসে না, কি করে খাবি তোরা? আচ্ছা এবার দেখো, আচ্ছা কেউ যদি এটা বুঝতে না পারো তাহলে তোমরা যেটা করবা, ক্লাস শেষে এই অংশটা তোমরা হচ্ছে আরেকবার একটু রিপিট করে দেখে নিবা, ইনশাআল্লাহ 100% বুঝতে পারবা। তারপরেও যদি বুঝতে না পারো আমাকে হচ্ছে নক করবা, ঠিক আছে? এই যে দেখো এখানে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমাকে জাস্ট একটা নক করবা, তাহলে কি তোমরা হচ্ছে বুঝতে পারবা ইনশাআল্লাহ। ক্লিয়ার? এখন দেখো আমাদের বলছে কি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি এত হয় তাহলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, 100% ইম্পর্টেন্ট ম্যাথ। এটা আসবে পরীক্ষায়, এটা আসবে মানে আসবেই ইনশাআল্লাহ, ঠিক আছে? লোহার পাইপের ওজন এবং হচ্ছে এই যে সমবাহু ত্রিভুজের 100% আসবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এটা করার আগে একটু বলি, একটু আগে যে তোমার হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে দিল, এখানে কিন্তু তোমার এটাও বলতে পারতো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। দেখো এখানে কি পরিসীমা বলছে, সো তোমাকে কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলতে পারতো। তাহলে ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে সূত্র কি? √3/4 স্কয়ার। তাহলে √3/4 গুণ এ, এর মান কত বের হয়েছিল? এর মান হচ্ছে 6 বের হয়েছিল। তাহলে 6 এর উপরে স্কয়ার, ক্যালকুলেশন গুলো যা হয় সেটাই কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এবং এই প্রশ্নটা আরো কিভাবে আসতে পারে, এখানে ধরো 4 মিটার বাড়ানো হয়েছে, তোমার প্রশ্নে বলতে পারে কি 4 মিটার কমানো হয়েছে। প্রশ্নে বলতে পারে কি 4 মিটার কমাইলে ক্ষেত্রফল কি এত কমে। তো সেক্ষেত্রে তোমার কি জাস্ট এভাবে ধরতে হবে যে তখন বাহুর দৈর্ঘ্যটা কি a-4 হয়ে যাবে, মানে পরবর্তী অবস্থায় বাহুর দৈর্ঘ্য কি a-4 হয়ে যাবে। যখন হচ্ছে বৃদ্ধি বলছে তখন কি প্লাস, আর যদি তোমার বলে যে 4 মিটার কমানো হয়েছে এবং ক্ষেত্রফল এত কমে গেছে, তখন কি জাস্ট হচ্ছে এখানে মাইনাস হবে। আর বাকি প্রসেস কি একদম সেম, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। এখন দেখো আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে আমাদের, সেটা হচ্ছে বলা হয়েছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয় তাহলে পাইপের লোহার ওজন নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের যে বিষয়টা মনে রাখবা যে একটা লোহার পাইপ হচ্ছে ধরো এরকম, আচ্ছা এটা হচ্ছে গোল হয়, লোহার পাইপটা গোল হয়। আচ্ছা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এইভাবে আঁকতেছি। আচ্ছা আমি আঁকাইতে পারলাম না, তারপর চেষ্টা করি।
দেখো আমি তোমাকে যে বিষয়টা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে, ধরো একটা লোহার পাইপের এগুলা কিন্তু লোহা, তাই না? এগুলো হচ্ছে আমাদের লোহা, এগুলো হচ্ছে লোহা। আর কি ভিতরে কি তোমার হচ্ছে ফাঁপা থাকে, তাই না? ভিতরে হচ্ছে তোমার ফাঁপা থাকে। সেক্ষেত্রে তুমি মনে রাখবা লোহার পাইপের ক্ষেত্রে, লোহার পাইপটা আমার এখানে আছে কিনা দেখি একটু। আচ্ছা নাই মেবি, ওই মানে পেইড বেচে যে ক্লাস নিয়েছিলাম ওখানে ছিল আর কি, মানে ডায়াগ্রামটা ছিল। আচ্ছা যাই হোক সমস্যা নাই, ডায়াগ্রাম লাগবে না। মনে রাখবা যে লোহার পাইপের ক্ষেত্রে, লোহার পাইপের ক্ষেত্রে লোহার পাইপের তোমার আয়তনটা আগে বের করতে হবে। লোহার পাইপের যদি আয়তনটা বের করতে পারো তাহলে ইজিলি তুমি কি লোহার পাইপের ওজনটা হচ্ছে বের করতে পারবা। এখন লোহার পাইপের আয়তন বের করার সূত্র কি বলতো? লোহার পাইপের লোহার পাইপের আয়তন, লোহার পাইপের আয়তন বের করার সূত্র হচ্ছে তোমার, দেখো লোহার পাইপের আয়তন বের করার সূত্র হচ্ছে তোমার পাই এইচ আর টু মাইনাস আর ওয়ান, আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি লোহার পাইপের আয়তন বের করার সূত্র। বুঝতে পারছো? লোহার পাইপের আয়তন, অথবা এটাকে তুমি এভাবে বলতে পারো যে লোহার পাইপের লোহার আয়তন। ঠিক আছে, এভাবে চিন্তা করতে পারো যে লোহার পাইপের লোহার আয়তন, লোহার পাইপের লোহার আয়তন, লোহার পাইপের লোহার আয়তন। তাহলে লোহার পাইপের লোহার আয়তন বের করার সূত্র হচ্ছে আমাদের কি, এটা পাই এস আর টু স্কোয়ার মাইনাস কি আমাদের আর ওয়ান স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, দেখো প্রশ্নে কি দেওয়া আছে, এখানে একটা জিনিস মনে রাখবা যে এই আর টু মানে কি, আর টু মানে হচ্ছে বাইরের ব্যাসার্ধ। আর টু মানে কি, এখানে আর টু মানে কি ভাইয়া? আর টু মানে হচ্ছে তোমার বাহিরের ব্যাসার্ধ, বাহিরের ব্যাসার্ধ। আর আর ওয়ান মানে কি? আর ওয়ান মানে হচ্ছে তোমার ভিতরের ব্যাসার্ধ। বুঝছো? আর টু মানে হচ্ছে কি আমাদের বাহিরের ব্যাসার্ধ, এবং আর ওয়ান মানে কি আমাদের ভিতরের ব্যাসার্ধ। তাহলে আমরা দেখো এখানে কি বলছে, লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 এবং কি 16 সেন্টিমিটার। তো এখানে তুমি যদি একটু খেয়াল করো, তোমার কি ভিতরের ব্যাস, দেখো ভিতরের ব্যাস কত বলছে? 14। তাহলে আমরা ব্যাসকে কিন্তু 2r দ্বারা প্রকাশ করি। আমরা ব্যাসকে কি দ্বারা প্রকাশ করি? আমরা ব্যাসকে হচ্ছে 2r দ্বারা প্রকাশ করি। সো দেখো তাহলে আমাদের কি বলছে যে ভিতরের ব্যাস, দেখো ভিতরের ব্যাস, তাহলে ভিতরের ব্যাস মানে কি হবে আমাদের 2r1। ঠিক আছে, দেখো আমাদের এই r1 হচ্ছে কি, r1 হচ্ছে ভিতরের ব্যাসার্ধ। আর যদি আমরা চিন্তা করি যে ভিতরের ব্যাস, তাহলে কি হবে 2r1। ঠিক আছে, 2r1। তাহলে এই 2r1 ইকুয়াল টু কত দিছে? এই 2r1 ইকুয়াল টু তোমার 14 সেন্টিমিটার দিছে, 14 সেন্টিমিটার। তাহলে 14 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা যদি আর ওয়ান বের করি, আমাদের তো লাগবে কি ব্যাসার্ধ লাগবে। আর ওয়ান যদি বের করি তাহলে কি আমাদের 14 ভাগ কত 2 মানে কত আমাদের 7 সেন্টিমিটার। তাহলে সেম ভাবে আমরা যদি হচ্ছে বলি যে বাহিরের ব্যাস, তাহলে তোমার বাহিরের ব্যাস 2r2, তাহলে 2r2 ইকুয়াল টু দেওয়া আছে কত? 16 দেওয়া আছে। তাহলে এখানে তোমার আর টু কত হবে? আর টু হবে তোমার 16 ভাগ 2 মানে কত 8 সেন্টিমিটার। বুঝতে পারছো? 8 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের হচ্ছে এখন, আর এইচটা কি বলতো ভাইয়া? এইচটা হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা কত দেওয়া আছে? এইচ দেওয়া আছে হচ্ছে 4.5। তাহলে এইচ দেওয়া আছে হচ্ছে কি তোমার 4.5 মিটার। তাহলে 4.5 মিটার যদি হয় তাহলে 4.5, এখন দেখো এখানে কি বলছে 1 ঘন সেন্টিমিটার। তোমার এখানে কিন্তু আমাদের সেন্টিমিটার দেওয়া আছে, লোহার ওজনটা তোমার কি সেন্টিমিটারে নির্ণয় করতে হবে। সো যেহেতু এখানে কি ঘন সেন্টিমিটার দেওয়া আছে, এই জন্য আমরা এখানে সবগুলাকে আমরা হচ্ছে সেন্টিমিটারে কনভার্ট করব। তো এখানে অলরেডি সেন্টিমিটার দেওয়া আছে, এখানেও সেন্টিমিটার দেওয়া আছে। সো জাস্ট এই যে এখানে যে 4.5 মিটার দেওয়া আছে, এই মিটারটাকে আমরা হচ্ছে 100 দ্বারা গুণ করে, এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। অর্থাৎ কত আমাদের? অর্থাৎ হচ্ছে আমাদের 450 সেন্টিমিটার। বুঝতে পারছো? তাহলে আমাদের দেখো এখানে পাই, তাহলে পায়ের মান কত? পাই তো 3.1416 গুণ এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে ভাইয়া 450। তারপর আর টু, তাহলে আর টু কত আমাদের? আর টু হচ্ছে 8।
তাহলে 8 স্কোয়ার মাইনাস R1 কত, R1 হচ্ছে 7 স্কোয়ার। তাহলে এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে কি আমাদের উত্তর পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া, এটাকে যদি হচ্ছে তোমরা ক্লাসটি ল্যান্ডস্কেপ করে দেখো তাহলে ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করতে পারবা। আচ্ছা ল্যান্ডস্কেপ করলে মেবি ওই যে কমেন্টগুলো তোমার সামনে আসবে না আর কি। ঠিক আছে, সো ল্যান্ডস্কেপ করে দেখতে পারো। সো এটা ক্যালকুলেশন করলে কত হবে বলো তো? এটা ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে যেটা হবে 64 মাইনাস 49, 15 গুণ হচ্ছে 450 গুণ হচ্ছে 3.1416, তাহলে আমাদের হবে হচ্ছে 212.05.8 এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এত ঘন সেন্টিমিটার। মনে রাখবে আয়তন সবসময় কিসে বের হয়? আয়তন সবসময় তোমার হচ্ছে ঘন সেন্টিমিটারেই বের হয়। ঠিক আছে, আয়তন সবসময় কিসে বের হয়? আয়তন সবসময় তোমার ঘন সেন্টিমিটার অথবা ঘন মিটার। ঠিক আছে, ঘন সেন্টিমিটার অথবা কি ঘন মিটার এরকম হচ্ছে বের হয়, মানে ঘন থাকে। তাহলে আমাদের আয়তন কত বের হইলো? এত ঘন সেন্টিমিটার। তাহলে লাগবে যে সুতরাং লোহার ওজন, লোহার ওজন, লোহার ওজন, তাহলে দেখো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 হয়, তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কত হবে? তাহলে এটার সাথে তোমার এই 7.2 গুণ করতে হবে, তাহলে কি তুমি লোহার ওজন পেয়ে যাবে। তাহলে 212.05.8 গুণ হচ্ছে কত আমাদের 7.2। তাহলে এটা যদি তোমরা করো তাহলে কত পাবা? এটা করলে তোমরা হচ্ছে 15,268.1 15,268.1 268.76 ঘন সেন্টিমিটার। সরি, তোমার হচ্ছে এটা কি ওজন বের হবে, তাই না? ওজন কিসে বের হবে? যেহেতু এখানে তোমার গ্রাম দেওয়া আছে, সো গ্রামে বের হবে। সো এত গ্রাম। সো এটাকে তোমরা 1000 দ্বারা ভাগ করে কেজিতে কনভার্ট করতে পারো। এটাকে যদি হচ্ছে আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে এটা কত হবে? 15,200, এই দশমিকটা 3 ঘর আগাবে, মানে এখানে হবে 2.681 কেজি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে তোমরা পার্টিসিপেন্ট অনেক কম, এই জন্য হচ্ছে আমার ক্লাস নিতে অতটা ভালো লাগতেছে না। ঠিক আছে, আমি হচ্ছে একদম রাইট টাইমে ক্লাসও নিতে পারিনি, 7:30 ক্লাস নেওয়ার কথা ছিল, এই জন্য হয়তো পোলাপান রাগ করছে কিনা। আচ্ছা সবাই বলো বুঝতে পারছো কিনা? এখন তোমাদের এই যে এখন তো কমেন্ট আমার অন করা উচিত। আচ্ছা শাওন অথবা কেউ থাকলে কমেন্ট বক্সটা হচ্ছে আবার অন করে দিও, কমেন্ট বক্সটা আবার অন করে দিও। আমি আবার কমেন্ট না পড়লে মানে তোমরা বুঝতে পারতেছো কিনা এটা তো হচ্ছে আমার বুঝতে হবে, এটা তো আমার জানতে হবে। সো এটা যদি না জানা যায় তাহলে তো হচ্ছে তোমার ক্লাস নিয়ে মজা পাওয়া যায় না, তাই না? ক্লাস নিয়ে মজা পাওয়া যায় না। আচ্ছা ম্যাক্সিমাম মেবি হচ্ছে আগামীকাল হচ্ছে ফিজিক্স পরীক্ষা, আমার যেটা মনে হচ্ছে আর কি, হয়তোবা। আচ্ছা ফাইন। আচ্ছা এখন দেখো তাহলে এটা আমরা করলাম। সো মনে রাখবো ভাইয়া যে খ নাম্বার এবং গ নাম্বার তোমাদের জন্য একদম সুপার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে, মানে আসবেই ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা এখন তোমরা 25 জন আছো, তোমরা আগে আমাকে বলো এই 25 জন কি থাকবা? মানে শেষ পর্যন্ত যদি থাকো তাহলে হচ্ছে আমি ক্লাস কন্টিনিউ করবো, আর যদি না থাকো তাহলে হচ্ছে তোমার কি বলবো। দেখো এখানে হচ্ছে তোমার পুরোটা যদি আমরা করাই, এখানে দেখো তোমরা সবাই যারা এখন বর্তমানে আছো ক্লাসটা একটু তোমাদের নিজের টাইম লাইনে একটু শেয়ার করে দাও তো। আর আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছেন ক্লাসটা আবার একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেন। ঠিক আছে, এখন দেখো তোমাদের যেটা করব আমরা, দেখো এখানে কি আছে যে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা খুবই ইম্পর্টেন্ট, 100% এই ম্যাথটা হচ্ছে আসবে ইনশাআল্লাহ।
ঠিক আছে 100% এই ম্যাথটা হচ্ছে তোমার পরীক্ষায় আসবে, মানে আসবেই ইনশাআল্লাহ। সো এই ম্যাথটা দেখো আমরা করব, এখানে ক নাম্বারও আছে। সো ক নাম্বার আমরা পরে আগে হচ্ছে আমরা এই খ আর ঘটা করি, ঠিক আছে। সো এখানে দেখো কি বলা আছে, সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সো এখন এই যে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাও, সো এটা 100% ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা তোমার পরীক্ষায় আসবেই। সো এই জন্য এই ম্যাথের ভিতরে একটু প্যাচ আছে, ঠিক আছে, এই ম্যাথের মধ্যে একটু একটু প্যাচ আছে, মানে একটু ধরতে পারো, বলতে পারো যে একটু কঠিন টাইপের ম্যাথ। সো এই জন্য আমি প্রথমে তোমাকে একটু এই ম্যাথের, মানে এই ম্যাথের সাথে রিলেটেড যে বেসিকটা আছে ওই বেসিকটা আগে একটু ক্লিয়ার করি, তারপরে কি আমি এই ম্যাথটা তোমাকে করাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এখানে দেখো আমাদের এই ম্যাথটা যদি করতে চাই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো মনে রাখবা যে ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি, এ বি সি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। সো এই যে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমি যদি তোমাকে বলি যে এটা ধরো এ বাহু, এটা ধরো বি বাহু এবং এটা ধরো সি বাহু, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? যেহেতু এখানে বাহু তিনটা সমান না, বাহু তিনটা যেহেতু এটা এ, এটা বি, এটা সি, মানে তিনটা বাহু সমান না, ধরো হচ্ছে এটা 5 আর এটা ধরো হচ্ছে তোমার 7 আর এটা ধরো 9, তিনটা বাহু যেহেতু সমান না, এই জন্য এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? এই জন্য এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা, যেখানে এস মানে কি, যেখানে এস মানে হচ্ছে তোমার, এস মানে হচ্ছে কি পরিসীমা, সরি অর্ধ পরিসীমা। সো অর্ধ পরিসীমা কিভাবে বের করে? এই তিনটা বাহু যোগ করে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, সরি এই তিনটা বাহু যোগ করে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে কি আমাদের অর্ধ পরিসীমা বের হবে। অর্থাৎ অর্ধ পরিসীমা বের করার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি, মানে তিনটা বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কি আমাদের অর্ধ পরিসীমা বের হইলো। সো এই অর্ধ পরিসীমার মান কি এখানে বসাবা, তারপর হচ্ছে এর মান, বি এর মান, সি এর মান যদি আমরা বসাই এখানে, যদি ক্যালকুলেশন করি, তাহলে কি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাই আমরা যদি হচ্ছে একটু অন্যভাবে ক্ষেত্রফলটা বের করি। অন্যভাবে কিভাবে? আমরা জানি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সার্বজনীন সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। মনে রাখবে এটা হচ্ছে তোমার যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কি একদম সার্বজনীন একটা সূত্র, মানে সব জায়গায় তুমি কি এই সূত্রটা ইউজ করতে পারবা। সো এক্ষেত্রে দেখো তোমার এই সূত্রটা যদি ইউজ করতে চাও তাহলে তোমার কি থাকা লাগবে? তোমার ভূমির মান দেওয়া থাকতে হবে এবং কি উচ্চতার মানও কি তোমার দেওয়া থাকতে হবে। সো ভূমির মান কত দেখো, এখানে তোমার এই যে ভূমি, এই ভূমিটা দেওয়া থাকবে আর উচ্চতা ধরো এইচ দেওয়া থাকলো, ঠিক আছে। ধরো একটা ত্রিভুজের তোমার উচ্চতা এইচ দেওয়া থাকলো আর ধরো এই ভূমিটা দেওয়া আছে, তাহলে তুমি ত্রিভুজটা ধরো এই ত্রিভুজটাই তুমি ধরো, যে এই ত্রিভুজটাই ধরো তোমার এইচ এর মান দেওয়া আছে ধরো 8 আর ভূমির মান ধরো দেওয়া আছে 5, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল তুমি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এটা দিয়েও কি তুমি বের করতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া যে এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি একবার হচ্ছে এইভাবে বের করলাম, আরেকবার হচ্ছে আমি এই সূত্র দিয়ে বের করলাম। এখন বলো তো এই ক্ষেত্রফলটা কি তোমার সেম থাকবে নাকি আলাদা? মানে ক্ষেত্রফলের মান এই সূত্র দিয়ে বের করলাম, আবার কি এই সূত্র দিয়েও বের করলাম, তার ক্ষেত্রফলের মানটা কি আলাদা হবে নাকি একই থাকবে? অবশ্যই অবশ্যই তোমার কি একই থাকবে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই তোমার কি থাকবে ভাইয়া? একই থাকবে। কারণ হচ্ছে তোমার ধরো তুমি একটা সাপোজ এই ক্যালকুলেটরটা তুমি ধরো একটা নর্মাল একটা সুতা দিয়ে মাপলা, আবার ধরো হচ্ছে তুমি একটা, আচ্ছা ধরো এই ক্যালকুলেটরটা তুমি হচ্ছে একটা স্টিলের স্কেল দিয়ে মাপলা, আবার ধরো একটা কি প্লাস্টিকের স্কেল দিয়ে মাপলা, তাহলে এই ক্ষেত্রফলের দৈর্ঘ্যটা কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। এটা তোমার স্টিলের স্কেল দিয়ে মাপলেও যা হবে, প্লাস্টিকের স্কেল দিয়ে মাপলেও কি তাই হবে। সো এক্ষেত্রেও তোমার সেম কাহিনী, একটা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যে সূত্র দিয়ে বের করো না কেন ক্ষেত্রফলটা কি আমাদের একদম সেম থাকবে, বুঝছো। সো এই বেসিকটা হচ্ছে একটু তোমার লাগবে এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে। এখানে আরেকটা বেসিক হচ্ছে তোমার লাগবে, আরেকটা বেসিক হচ্ছে ভাইয়া তোমার লাগবে। কি বেসিক? ধরো দেখো এখানে তোমার ধরো হচ্ছে এরকম আছে, এটা কি বলতো? এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা একটা তোমার সমকোণী ত্রিভুজ, আমি একটু এদিকে আঁকাই। এটা হচ্ছে তোমার একটা
এইটা হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ। এখন তোমরা জানো যে এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে কি লম্ব, এবং এটা হচ্ছে কি আমাদের অতিভুজ। অতিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজে ধরো সাপোজ তোমার এই ভূমির মান দেওয়া আছে ধরো 5, আর লম্বের মান ধরো দেওয়া আছে 4। আচ্ছা, ভূমির মান ধরো দেওয়া আছে 3 এবং লম্বের মান ধরো দেওয়া আছে 4। তাহলে অতিভুজের মান কি বের করতে পারবা না? অবশ্যই পারবা। কিভাবে বের করবা? এই যে একটা সূত্র আছে আমাদের, অতিভুজ স্কয়ার, অতি স্কয়ার ইকুয়াল টু কি আমাদের লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি আমাদের ভূমি স্কয়ার। এই সূত্র দিয়ে কি তুমি একদম ইজিলি কি বের করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা হচ্ছে লম্বের মান বসাই প্লাস হচ্ছে যদি ভূমির মান বসাই, তাহলে কি আমরা কি অতিভুজটা পেয়ে যাব। ঠিক আছে, কোনো সন্দেহ নাই। সো এটা হচ্ছে সিস্টেম। এখন বিষয়টা যদি এমন হয়, বিষয়টা যদি তোমার এমন হয় যে ধরো এটা এইভাবে দেওয়া নাই, এটা হচ্ছে তোমার এই জিনিসটা ধরো তোমার এইভাবে দেওয়া আছে, ত্রিভুজটা ধরো এইভাবে আছে, ধরো এটা একটা ত্রিভুজ, এইটা একটা ধরো ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। তাহলে আমাকে বলো যে এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে যে ত্রিভুজটা আছে ধরো এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। তাহলে এ বি সি এই যে তিনটা বাহু দেওয়া আছে, এখানে তোমার ধরো এইটার মান ধরো 5 বলে দিল, এইটার মান ধরো তোমার 7 বললো, এবং এইটা হচ্ছে তোমাকে বের করতে বললো, এই এসিটা হচ্ছে বের করতে বললো। এইবার তুমি কিভাবে বের করবা? এইবার তুমি কিভাবে বের করবা? এইবার কি তুমি হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা? বলো সবাই। এইবার কি তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা? পারবা না। কেন পারবা না? কারণ এটা কিন্তু এখন একটা সমকোণী ত্রিভুজ নাই। যদি এটা সমকোণী ত্রিভুজ হইতো তাহলে আমরা কি এক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু যেহেতু এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, এটা একটা স্থলকোণী ত্রিভুজ, সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। তো তাহলে ভাইয়া এটা আমরা বের করব কিভাবে? সো এটা বের করার বুদ্ধি হচ্ছে ভাইয়া, এটা বের করার বুদ্ধি হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে যে জায়গাটা দেখো, এই সি থেকে, এই সি থেকে নিচের দিকে একটা টান দিতে হবে, মানে সি থেকে একটা লম্ব টানতে হবে, সি থেকে একটা লম্ব টানতে হবে, এবং এই যে বি আছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে যোগ করে দিতে হবে, বুঝছো? লম্ব টানতে হবে এবং এতটুকু কি যোগ করতে হবে। তাহলেই দেখো, তাহলে তুমি কি এই সিটা বের করতে পারবা। কিভাবে পারবা? তুমি এখন যেভাবে পারবা, এটা ধরো এখানে আমি এটা এই নাম দিলাম ই, তাহলে দেখো এই যে এ ই সি, দেখো তো এই যে নীল কালার দিয়ে করছি এ ই সি, এ ই সি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? তো এই সমকোণী ত্রিভুজে যদি আমার এই সম্পূর্ণ বাহুটার মান জানা থাকে এবং এটা জানা থাকে, তাহলে তো আমরা কি এটা বের করতে পারবো। তাহলে মেন কথা হচ্ছে আমরা যদি এমন কোনো কিছু পাই যে ধরো, ধরো তোমার হচ্ছে এরকম একটা ধরো তোমার এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস, এটা তো সমকোণী ত্রিভুজ না। তো এই ক্ষেত্রে এটা মান বের করার উপায় হচ্ছে যে তোমার প্রথমত এটা হচ্ছে লম্ব টানতে হবে এবং এতটুকু হচ্ছে যোগ করতে হবে, তাহলে কি তুমি এটা একটা সমকোণী ত্রিভুজে কনভার্ট হবে, অ্যাজ এ রেজাল্ট তুমি কি এটা হচ্ছে বের করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ে। বুঝতে পারছো? আশা করি এই বেসিকটা বুঝতে পারছো। এখন দেখো আমরা হচ্ছে এই বেসিক দুইটা তোমরা যদি বুঝতে পারো, তাহলে আমরা এই অঙ্কটা হচ্ছে একদম ইনশাল্লাহ খুব ইজিলি হচ্ছে করতে পারবো। তাহলে এখানে দেখো, এখানে বিষয় হচ্ছে ভাইয়া, এখানে বিষয় হচ্ছে তোমার একটা সামান্তরিকের কথা বলছে, তাহলে আমরা সামান্তরিকটা আগে আঁকি। আমরা আগে সামান্তরিকটা আঁকি, ঠিক আছে? আমাদের একটা সামান্তরিকের কথা বলছে, তাই না? আমাদের একটা সামান্তরিকের কথা বলছে, সো আমরা সামান্তরিকটা একটু আঁকলাম। সো সামান্তরিকটা আমার একটু বেঁকে তারা হয়েছে। সো এই হচ্ছে সামান্তরিক, ঠিক আছে? সামান্তরিকের ধরো নাম দিলাম এ, এটা বি এবং সি, এবং এটা হচ্ছে কি ডি। সো আমাকে বলছে যে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় কত? 40 এবং 30। সন্নিহিত বাহু মানে কি? এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে কি আমাদের সন্নিহিত বাহু। বুঝতে পারছো? মনে রাখবা যে ধরো একটা কোণ, এটা একটা কোণ, এই কোণের এই পাশে একটা বাহু এবং এই পাশে একটা বাহু, এই দুইটা বাহুকে বলা হয় কি আমাদের সন্নিহিত বাহু। মানে এই বাহু আর এই বাহু কি সন্নিহিত বাহু। আবার
তুমি এই বাহু আবার এই বাহু কি সন্নিহিত বাহু বলতে পারো, ঠিক আছে, এরকম। তাহলে একটা সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় কত দিয়েছে 40 এবং কত 30, তাহলে এই বাহুটা অবশ্যই কত 40 এবং এই বাহুটা হচ্ছে তোমার 30, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বলে দিছে। এটাকে কেন 40 ধরলাম, কারণ হচ্ছে এটা কি দৈর্ঘ্য সবসময় বড় হয় আর প্রস্থ সবসময় ছোট হয়। এটা একটা সমান্তরিকের সন্নিহিত বাহু কত 40 আর 30 দেওয়া আছে। এখন আমাকে বলো সামান্তরিকের বিপরীত বাহুগুলা কি পরস্পর কি সমান ও সমান্তরাল, অর্থাৎ এটা যদি 40 হয় তাহলে এটাও কত 40 হবে, এবং এটা যদি 30 হয় তাহলে এটাও কত হবে আমাদের 30 হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে এই সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণটা দেওয়া আছে। দেখো এই সামান্তরিকের দুইটা কর্ণ আছে, এটা হচ্ছে একটা কর্ণ, ঠিক আছে, এটা হচ্ছে একটা কর্ণ, এবং এবং তোমার হচ্ছে এইটা হচ্ছে আমাদের আরেকটা কর্ণ। দেখো এটা হচ্ছে আমাদের কি আরেকটা কর্ণ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা কর্ণ। তাহলে দেখো ভাইয়া তোমার একটা কর্ণ কত বলছে, একটা কর্ণ এই ক্ষুদ্রতম কর্ণটা বলছে হচ্ছে 36। দেখো এই যে বিডি এটা কি একটা ক্ষুদ্রতম কর্ণ, সো এটা হচ্ছে আমাদের কত 36। আর বলছে কি দেখো তোমার সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এই তোমার এই বড় কর্ণ যেটা আছে এই যে এসি, এই এসিটা হচ্ছে তোমার বের করতে হবে। সো এই এসিটা কিভাবে বের করবো, তাহলে একটু আগে শিখাইছি। দেখো তোমার দেখো এখন এই এসিটা বের করার বুদ্ধি হচ্ছে, তুমি যদি একটু খেয়াল করে দেখো এ বি সি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয় নাই। দেখো এ বি সি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয় নাই। সো আমাদের প্রথমত এখানে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে বানাইতে হবে, আর সমকোণী ত্রিভুজ বানানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা লম্ব টানতে হবে এবং এই এতটুকু হচ্ছে কি যোগ করে দিতে হবে। তাহলে কি দেখো এই এ, এখানে একটা নাম দেই, ধরো হচ্ছে আমি ই নাম দিলাম। তাহলে দেখো এ ই সি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, তাই না? এ ই সি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা যদি এই পুরা এ এর মান জানতে পারি এবং ইসির মান যদি জানা থাকে তাহলে ইজিলি আমরা এই এসির মান বের করতে পারবো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্র দিয়ে, ঠিক আছে। সো তাহলে দেখো এটা আমি কিভাবে করব, তাহলে আমাদের প্রথমত কি জানা লাগবে বলো? আমাদের প্রথমত ভাইয়া জানা লাগবে যে এই যে বি যে আছে এই বি এর মানটা জানা লাগবে, এবং এই যে আমাদের কি আছে দেখো ইসি আছে, এই ইসির মানটা হচ্ছে আমাদের জানা লাগবে। সো দেখো ইসির মানটা আমরা কিভাবে জানবো, এই ইসি বা উচ্চতা, দেখো তোমার এখানে এই ইসিটা কি আসলে এই সামান্তরিকের উচ্চতা এইচ। সো এই যে ইসি বা এইচ এটা বের করার জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই এখানে আমার আরেকটা লম্ব আঁকতে হবে। দেখো এই যে এ বি ডি এখানে তোমার আরেকটা লম্ব আঁকতে হবে। কেন আঁকতে হবে একটু পরেই বুঝতে পারবা। সো ধরো আমরা হচ্ছে এখানে আরেকটা লম্ব আঁকলাম, মার্কেটে কালিও নাই। দেখো এখানে এখানে হচ্ছে আমরা আরেকটা লম্ব হচ্ছে আঁকলাম, ঠিক আছে, এখানে আমরা আরেকটা লম্ব আঁকলাম, ঠিক আছে। সো দেখো এইটা যদি এইচ হয় তাহলে এটাও কি হবে বলতো, এটাও হচ্ছে আমাদের অবভিয়াসলি এইচই হবে, এটাও আমাদের কি অবভিয়াসলি এইচই হবে, কারণ এখানে যে উচ্চতা এখানেও কি আমাদের সেম উচ্চতা। তাহলে এবার দেখো আমি তাহলে আমাদের মনে রাখবা যে আমি এখন যে কাজটা করব আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই এইচ এর মানটা হচ্ছে বের করা। সো এইচ এর মানটা বের করার জন্য আমরা যে কাজটা করলাম আমরা এখানেও কি একটা লম্ব টানছি, এইচ নিছি। কেন নিলাম দেখো, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে আমরা বের করব, এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তো দেখো এখন এই ত্রিভুজের এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা চাইলে দুইটা উপায়ে হচ্ছে তোমার বের করতে পারি, দুইটা উপায়ে বের করতে পারি। সো আমরা এ বি ডি এর ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার জন্য প্রথম যে উপায়টা সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই এবিডি এর ক্ষেত্রফল আমরা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে বের করব। তাহলে এ বি ডি এখানে ভূমি কত, ভূমি কত বলতো, ভূমি হচ্ছে আমাদের 40, দেখো এখানে ভূমি হচ্ছে আমাদের 40 আর উচ্চতা হচ্ছে কত আমাদের এইচ। তাহলে এখানে দেখো হাফ
গুণ ভূমি, ভূমির মান হচ্ছে আমাদের 40 এবং উচ্চতা কত দেখো, উচ্চতা হচ্ছে আমাদের দেওয়া নাই, কত আছে এইচ দেওয়া আছে, সো এইচ নিলাম। তাহলে তুমি এখান থেকে কি পাইলা, 2 দিয়ে 40 কে কাটলে কত আমাদের 20, সো আমাদের 20 এইচ, এটা হচ্ছে তুমি বের করে রাখলা। তাহলে এই এ বি ডি এর ক্ষেত্রফল হচ্ছে আমরা বের করলাম কত আমাদের 20 এইচ। এখন আমার আবার আবার হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করতে হবে। আবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই হচ্ছে আমরা আবার বের করব। কিভাবে বের করব দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো, এই ত্রিভুজের এবি বাহুর মান 40, বিডি বাহুর মান কত 36 এবং এডি বাহুর মান কত 30, অর্থাৎ তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আর তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া মানে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে তোমার এরকম যে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমার হচ্ছে রুট ওভার যদি করি তাহলে এস, এস মানে কি বলছিলাম ভাইয়া, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। সো অর্ধ পরিসীমা যদি বের করো, এস অর্ধ পরিসীমাটা যদি বের করো তাহলে কত সেটা বলো তো, এস অর্ধ পরিসীমাটা যদি বের করো সেই পরিসীমাটা কত আমাদের, সেই পরিসীমাটা হচ্ছে আমাদের এই তিনটা বাহু 40, 36 এবং 30 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 40, 36 প্লাস 30 ভাগ কত আমাদের 2। সো যদি আমরা করি তাহলে কত বের হয় আমাদের, আমরা যদি করি তাহলে আমাদের যেটা বের হয় দেখো, আমরা যদি করি আমাদের হচ্ছে এটা বের হয় হচ্ছে কত 40 প্লাস 36 প্লাস 30 ভাগ হচ্ছে 2, অর্থাৎ 53 আমাদের হচ্ছে এটা 53 বের হচ্ছে। ঠিক আছে, 53 বের হচ্ছে। তাহলে দেখো এস এর মান কত আমাদের 53, তাহলে 53 আবার এস এর মান 53 মাইনাস মাইনাস হচ্ছে এ, সো এর মান তুমি যে কোনো একটা ধরো, 40 ধরলা, 40 মাইনাস, তাহলে দেখো এস, এস এর মান কত আবারও 53 মাইনাস বি এর মান কত, বি এর মান হচ্ছে আমাদের ধরো তুমি 36 ধরলা, সমস্যা নাই 36 ধরো, তাহলে আবারও কত 53 মাইনাস সি কত ধরবা 30 নেও, 30 নিলা। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এটা যদি ক্যালকুলেশন করি রুট ওভার অফ 53, 53 থেকে 40 বাদ দিলে কত থাকে বলো তো, 53 থেকে যদি 40 বাদ দাও, 53 মাইনাস 40 13 থাকে, গুণ 13, 53 থেকে 36 বাদ দিলে কত থাকে বলো, 53 থেকে 36 বাদ দিলে 17, 17 তারপর হচ্ছে কত আমাদের 53 থেকে 30 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 53 মাইনাস 30 23, 23 থাকে। ঠিক আছে, 23 থাকে। সো এগুলো গুণ করো, গুণ করে হচ্ছে রুট করো, তাহলে কত আসে দেখো, সবগুলো যদি আমরা গুণ করি, গুণ 53 গুণ 13 গুণ 17 গুণ 23, তাহলে আমাদের 519 পয়েন্ট সামথিং। ঠিক আছে, 519.03 আসতেছে, 519.03। ঠিক আছে, তাহলে 519.036, ঠিক আছে, এত বর্গ, বর্গ কি বলতো, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার আসতেছে। ঠিক আছে, কয় পার্সেন্ট আছে থাক, সমস্যা নেই, আগেই করো না। তাহলে আমাদের 519.036 এইটা হচ্ছে কি আমাদের আসতেছে। তাহলে এটা যদি আসে, এটা যদি আসে, এখন দেখো, এখন আমাকে বলো যে এই যে এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি হচ্ছে এইভাবে বের করলা কত 20 এবং এই সেম এই ত্রিভুজটার ক্ষেত্রফল আবার তুমি এইভাবে বের করলা কত আসলো 519.036। এখন আমাকে বলো তো, আমি লিখতে পারি না যে প্রশ্ন মতে, আগে তোমরা বলো যে এই পর্যন্ত কি তুলতে পারছো, এই পর্যন্ত হচ্ছে আগে তুলো। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আগে তুলো, আমি এটা মুছে দিব, আমি এটা মুছে দিব। ঠিক আছে, এটা হচ্ছে মুছে দিব, তোমরা এই পর্যন্ত একটু তুলো, নাহলে স্ক্রিনশট দাও। ঠিক আছে, স্ক্রিনশট দাও। কমেন্ট বক্স অফ করেছে কি তুমি?
কমেন্ট বক্সে আমি বারবার করতে বললাম। আচ্ছা তুলছ। আচ্ছা এখন দেখো, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন যে কাজটা করতে হবে তুমি লিখতে পারো না যে প্রশ্ন মতে 20H, প্রশ্ন মতে 20H, 20H ইকুয়াল টু কত? 519.036, 519.036। এটা হচ্ছে আমি লিখতে পারি চাইলে, তাই না? আমি চাইলে এটা লিখতে পারি, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল কি তোমার সেম। তাহলে এখান থেকে দেখো এইচটা হচ্ছে এবার আমার বের হয়ে যাবে, এখান থেকে আমার এইচটা হচ্ছে ভাইয়া বের হয়ে যাবে। সো এইচটা যদি বের করি তাহলে 519.066 কে 20 দ্বারা ভাগ করো, তাহলে কত বের হবে বলো তো? অ্যান্সার ভাগ হচ্ছে 20, তাহলে 25.95 বের হবে, ঠিক আছে? 25.95 এত সেন্টিমিটার। তাহলে এইবার দেখো আমাদের এই মানটা হচ্ছে বের করা হয়েছে, এই যে এইচ এর মানটা, এই মানটা হচ্ছে আমাদের কত? 25.95 সেন্টিমিটার। তাহলে এটা যদি বের করা হয় তাহলে এইবার বলো তো আমাদের কাজটা হচ্ছে, আমাদের কি লাগবে? এই এ ই সি এটা বের করার জন্য আমাদের হচ্ছে ইসি এর মান জানা লাগবে, আবার এই যে সম্পূর্ণ এই এটার মান হচ্ছে জানা লাগবে। এই সম্পূর্ণ এই বের করতে গেলে তোমার আবার লাগবে কি? এই যে বি এর মান জানা লাগবে, তাই না? বি এর মান জানা লাগবে। সো এই বি এর মান কিভাবে পাবা? এই বি এর মান পারবে উপায় হচ্ছে তোমার, দেখো বিইসি এটাও কি একটা সমকোণী ত্রিভুজ না? বিইসি এটাও কি একটা সমকোণী ত্রিভুজ? সো আমরা এই সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি? যে ত্রিভুজ বিইসি হতে এই সমকোণী ত্রিভুজ আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার, দেখো অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে কত আমাদের? বিসি, মার্কেটে খেলে নেই, অতিভুজ হচ্ছে ভাই আমাদের বিসি, এই বিসি, বিসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার লম্ব স্কয়ার, দেখো লম্ব কত আমাদের? ইসি, ইসি মার্কেট একটু করে বলতো ইসমাইল, ইসি স্কয়ার প্লাস হচ্ছে কি আমাদের বি স্কয়ার, বি ই স্কয়ার। সো এখান থেকে আমরা যদি বলি বিসির মান কত দেওয়া আছে? 30, সো 30 এর উপরে স্কয়ার, মার্কেট একটু কালি করো, দেখো বিসির মান কত আমাদের? বিসির মান হচ্ছে আমাদের 30, সো 30 এর উপরে স্কয়ার। তাহলে ইসির মান কত? ইসির মান হচ্ছে আমাদের 25.95, এটার উপরে স্কয়ার প্লাস বিই, বিই এর মানটা আমরা এবার বের করব। তাহলে বি স্কয়ারের মান কত হবে? বি স্কয়ারের মান হবে আমাদের, দেখো এই 30 স্কয়ার থেকে তোমার কি বাদ হবে? এই 25.95 হচ্ছে বাদ হবে, 25.95 হোল স্কয়ার বাদ দাও, তাহলে তুমি বি স্কয়ারের মান পেয়ে যাবা। দেখো এটা যদি তোমরা করো 30 স্কয়ার মাইনাস 226.50, তাহলে এখানে দেখো তুমি পাবো হচ্ছে 226.50, ঠিক আছে? আর এখানে কি আমাদের বি স্কয়ার, বি স্কয়ার, তাহলে এই যে স্কয়ার এটা কি আমাদের ওই পাশে যায় রুট হবে, রুট যদি করো তাহলে কত আসবে? 15.05, 15.05 হচ্ছে তোমার আসবে। 15.05 কি আমাদের কি সেন্টিমিটার, তাহলে 15.05 কি? এই যেটা 15.05। এখন দেখো এখন হচ্ছে তুমি ইজিলি বের করতে পারবা, এখন ইজিলি বের করতে পারবা, এখন তুমি ইজিলি বের করতে পারবা। দেখো এই এ বি সি, এ দেখো এ ই সি এটার ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই ত্রিভুজ এ ই সি, ত্রিভুজ এ ই সি মানে এই যে লম্বা বড় যে সমকোণী ত্রিভুজ এ ই সি, এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি?
এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে তোমার এস স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে কি এসি, এস স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার, এ স্কোয়ার। তাহলে আমরা যদি এসি বের করি তাহলে এসির মান কত দেওয়া আছে দেখো তো, এসির মান হচ্ছে 25.95, সো 25.95 স্কোয়ার প্লাস এই এর মান কত দেওয়া আছে দেখো, এই যে সম্পূর্ণ এই দেখো এই যদি বের করো তাহলে এই কি হবে, এই হচ্ছে তোমার। আচ্ছা এখানে যদি দেখো আর বেশি কত লাগবে, কয় পার্সেন্ট? 5% আছে, 5%। আচ্ছা না শেষ করে দিয়েছি। এখানে দেখো তোমার হচ্ছে এটা স্কয়ার করতে হবে 25.95 প্লাস 55.05 স্কয়ার। দেখো স্কয়ার করলে কত আসলো আমাদের, যে স্কয়ার করে একবার রুট করে দিলাম, ঠিক আছে। দেখো এই যে স্কয়ারটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে বলো তো, এই স্কয়ারটা ওই পাশে গেলে তোমার হচ্ছে এখানে একটা রুট হবে। সো আমি একবার রুট করে দিলাম। সো একবার রুট করে যদি অ্যানসারটা তোমাকে বলি, রুট অ্যানসার 60.85, ঠিক আছে। আমাদের অ্যানসার হচ্ছে 60.85 সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে বলছিল যে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য বের করা, তাহলে এই অপর কর্ণের দৈর্ঘ্যটাই কি আমাদের এসি, আর এই এসি এর মান হচ্ছে আমাদের কত 60.85। বলো তোমরা বুঝতে পারছো কিনা, বলো তোমরা বুঝতে পারছো কিনা। অ্যানসার ভুল হইছে, কই ভুল হইছে? 60.85 বের হবে না, ঢাকা বোর্ড 25 নেই। সবাই বলো বুঝতে পারছো কিনা। ওকে ফাইন, হ্যাঁ সবাই একটু বলো তো যে বুঝতে পারছো কিনা। যারা বুঝতে পারছো একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখো। এই যে আরতিক জাহান বলছে আলহামদুলিল্লাহ, আরেকবার বুঝাই দেন আফরিন জাহান। ওকে ফাইন। আচ্ছা দেখো আরেকবার আমি একটু যদি বলি, আরেকবার যদি আমি একটু তোমাদেরকে বলতে চাই, দেখো একদম পুরো প্রসেসটা আমি রিভিউ করতেছি 1 মিনিটে জাস্ট। আমাদের প্রথমত লাগতে হচ্ছে কি, এই এসি এর মান জানা লাগবে। সো এসি এর মান জানার জন্য আমরা যে কাজটা করছি, একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করছি। এখানে একটা সমকোণী ত্রিভুজ তোমার রাখতে হবে। এই জন্য এই যে দেখো এই সিই এটা কিন্তু আমরা এক্সট্রা নিয়ে আসছি, এবং এই বিই এটাও কি আমরা এক্সট্রা নিয়ে আসছি। অর্থাৎ এই এসি এর মান বের করতে গেলে তোমার এইসি এরকম একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে, তাহলে কি তুমি হচ্ছে এসি এর মান বের করতে পারবা। এই জন্য আমরা কি ইসি লম্বটা আনছি এবং বিই হচ্ছে যোগ করছি। এখন দেখো আমরা যদি এইসি এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এই বাহু এই ভূমিটা এবং ইসি এই লম্বটা যদি জানতে পারি, তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা কি এই এসি এর মানটা বের করতে পারি। সো আমাদের টার্গেট হচ্ছে কি এই ইসি এর মান বের করা। সো এই ইসি এর মান বের করার জন্য আমরা এই যে এখানে ডি, এটা কি বলবো, এটা ধরো হচ্ছে ডিএফ হচ্ছে আমরা একটা লম্ব টানছি। সো এটা হচ্ছে কি এই লম্বটা, এটা আসলে কি এই যে এইচটাই না, এখানে এইচ যে কথা এখানে এইচও কি তোমার সেম কথা। সো আমরা এই এইচটা বের করার জন্য আমরা এই যে এখানে কাজ করছি, এই এ বি ডি এই ত্রিভুজ দিয়ে কাজ করছি। এই ত্রিভুজের মাধ্যমে আমরা কি এইচ এর মানটা কিভাবে বের করছি। সো কিভাবে বের করলাম আমরা প্রথম এই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা এটা দিয়ে বের করছি, ফলে সেখানে কি এইচটা থেকে যায়। আবার সেম এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা ওই যে এস ইনটু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি ওইটা দিয়ে বের করছি, ফলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি সরাসরি বের হয়ে যায়। ফলে আমরা লিখতে পারছি ওই যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ওই ক্ষেত্রফল সমান কি ছিল 20 ওইটাই ইকুয়াল হচ্ছে আমরা এই ক্ষেত্রফলের মানটা আমরা লিখতে পারছি। ওখান থেকে কি আমার এইচটা বের হয়ে গেছে, ওই এইচটা কি এখানে বসাই দিছি। এইচটা বসানোর পরে আমি অটোমেটিক কি আবার কি এই বিইসি এখানে কি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি, ফলে তোমার হচ্ছে কি এই বিই বের করতে পারছি। এবং এই বিই বের করার পর আমরা আবার এই এইসি